এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন আজ কোর্ট নাম্বার 11 সুপ্রিম কোর্টে এনওএস মামলার শুনানি ছিল। উত্তরপ্রদেশ মামলা এবং ওয়েস্ট বেঙ্গলের একটি মামলা শুনানি ছিল। আপনারা গত দিনের শুনানিও শুনেছেন, 19 তারিখে আজও শুনানি ছিল। সেই শুনানি সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং পিটিশনদের পক্ষে এনওএসদের পক্ষে অ্যাডভোকেট কী তুলে ধরলেন, রেসপন্ডেন্ট পক্ষ থেকে কী তুলে ধরা হলো এবং পর্ষদের পক্ষ থেকে কী সাবমিশন ছিল, সেই সাবমিশনেরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো বা পরবর্তী আপডেট কী আছে এনওএসের, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত না কেটে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের হিয়ারিংয়ে কী হয়েছে বা পশ্চাতের স্ট্যান্ড কী আছে এই মামলায়। পশ্চাতের স্ট্যান্ড বলতে পশ্চাৎ এনআরসদের নিয়ে কী ভাবতে চলেছে বা কী সাবমিশন দিয়েছে, এইগুলো সবই কিন্তু এই ভিডিওতে আমি বলবো। কিন্তু একটা জিনিস প্রথমে বলে রাখি, এনআরএসদের পক্ষ থেকে তারা 9533 প্যানেলকে রিশাফেল করে তারা নিয়োগের দাবি জানায়। প্রত্যেক সম্পূর্ণ প্যানেলটাকে রিশাফেল হোক বা তাদের নিয়োগে যুক্ত করা হোক। কিন্তু আজকে যে বেঞ্চে মামলাটি ছিল সেই বেঞ্চ থেকে মামলাটি অন্য বেঞ্চে পাঠানো হবে। সেই জন্য চিফ জাস্টিসের মাধ্যমে সেই মামলাটি অরিজিনাল বেঞ্চ, যেখানে এনআইএসের মূল মামলা বা রিভিউ মামলা হয়েছিল, সেই বেঞ্চে পাঠানো হবে, গাভাহের বেঞ্চে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে এনআইএসদের সমস্ত স্টেটের স্ট্যান্ড কী বা এনওএস রিভিউয়ে কীভাবে ক্লিয়ার করে বলা ছিল অর্ডারে, সেটা কিন্তু একটু ধোঁয়াশা রয়ে গেছে। যে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা প্রাইভেট স্কুল থেকে না গভর্নমেন্ট স্কুল থেকে অ্যাপ্রুভাল পেয়ে তারা এনওএস ডিগ্রিটা করেছিল, সেটা নিয়ে একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এখন এটাই। কারণ আপনারা দেখেছেন গতকাল আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের জাস্টিস বিশ্বজিৎ বসুর কমেন্ট যে যে সমস্ত স্কুল অ্যাপ্রুভাল দেখিয়ে তারা এনওএস ডিগ্রিগুলো সম্পন্ন করেছে, এরকম একটি ব্যাপার। তো সমস্ত স্টেট, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও একই সমস্যা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা দাঁড়াচ্ছে। প্রত্যেকটা স্টেটের এখন দাঁড়াবে তারা প্রাইভেট স্কুল থেকে থেকে কাজ করা চলাকালীন তারা এনওএস ডিগ্রিটি করেছে বা গভর্নমেন্ট স্কুল থেকে। বারবার সিঙ্গেল বেঞ্চে দেখেছি আমাদের কোড নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে উনি বারবার বলতে চাইছেন প্রাইভেট স্কুল যেটা ডিআইয়ের অ্যাপ্রুভ নয়, সেই সমস্ত একটা প্রাইভেট কোচিংয়ের সঙ্গে তুলনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম তুলনা কিন্তু করেছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আর পশ্চাতের স্ট্যান্ড কি, আমরা এনওএসকে বাদ দিয়েছি, ওরা ইনএলিজেবল বলেই, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আমরা জাইবীর সিংয়ের রায়ের উপর ভিত্তি করে এনআইএসদের আমরা কিন্তু রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়েছি। সেটা সম্পূর্ণ লিগাল ওয়েতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এনআরএসদের জন্য ভয়ঙ্কর সাবমিশন ছিল পশ্চাতের পক্ষে। সেই সাবমিশনটি কী ছিল সেটাও আপনাদের আমি দেখাবো এবং পরবর্তী হিয়ারিং কী আছে আর কেস স্ট্যাটাস কী আছে সেটাও আমি কিন্তু বিস্তারিত দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে আপনারা চিরকুটটি দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার পশ্চাতের সাবমিশন বলা চলে, যেখানে পশ্চাৎ কিছু এনআরএসদের বিপক্ষে কিছু তথ্য দিয়েছেন যে তারা কেন ইনএলিজেবল ছিল, তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে, সেই স্ট্যান্ড পশ্চাৎ কোর্টে তুলে ধরেছেন। যেখানে খুব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, এনআরএসদের পক্ষে কিন্তু এটা ভালো দিক নয়। দেখুন, আমি এটা পড়ে শোনাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দ্যাট দ্য ইমপ্লিমেন্টেড অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ইন দ্য প্রেজেন্ট স্পেশালি পিটিশন ইজ নেইদার নেসেসারি নট জাস্টিফাইড as they are not directly agreed parties to the selection process in question. তারা সিলেকশন প্রসেসে সুযোগ পায়নি, এটাই হচ্ছে এখানে প্রধানত কোশ্চেন। দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ ফেইল্ড টু এস্টাবলিশ এনি প্রাইমা ফেসি রাইট টু বি কনসিডার্ড ইন দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট। তারা অনগোয়িং রিক্রুটমেন্টে তাদের যে কনসিডার করা হবে তার জন্য যে তারা যে ডকুমেন্টসগুলো দেখানোর দরকার বা যে কারণগুলো দেখানোর দরকার, সেটা তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বা জমা করতে পারেনি, এমনটাই বলা হয়েছে। ইট ইজ ফার্দার স্টেটেড, এটা পুনরায় বিবৃতি দিচ্ছে যে the applicants failed to show, অ্যাপ্লিক্যান্ট ব্যর্থ হয়েছে, অ্যান্ড নাও হেয়ার ইট ইজ প্লিডেড দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার ইন সার্ভিস অন দ্য ডেট অফ কাট আপ। যে কাট আপ ডেট বলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই কাট আপ ডেটের আগে তারা যে সার্ভিসে ছিল, সেই সার্ভিস সম্পর্কিত কোনো ডকুমেন্টস বা অ্যাপ্রুভাল তারা প্রডিউস করতে পারেনি, তার জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এখানে কারণ কি, যে এনআরএস প্রার্থীরা যে 2022 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তারা যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে সেই তাদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্ট ভেরিফিকেশনে তারা সঠিক তথ্য প্রদান করতে পারেনি। তার মানে কি, তারা যে সমস্ত স্কুলে চাকরি করতেন, প্রাইভেট স্কুলে হোক আর গভর্নমেন্ট স্কুলে হোক, সেই সমস্ত স্কুলের যে অ্যাপ্রুভাল তথ্য বা তারা যে ডিএলএড করেছে সঠিক তথ্যের উপর ভিত্তি করে, সেই সমস্ত বিষয়গুলো যেগুলো জমা দিতে বলেছিল বোর্ড, তারা সঠিকভাবে দেখাতে পারেনি, সেটা বোর্ডের দাবি। অ্যান্ড নো ডকুমেন্ট হ্যাজ বিন produced to show that they are eligible as per order date 10/12/2024 passed by the honorable court। 10/12/2024 অনারেবল কোর্ট যেটা
পাস করেছিলেন যে অর্ডারটি, তার উপরে ভিত্তি করে তারা এলিজিবল দেখার জন্য যে সমস্ত তথ্যগুলো তাদের জমা দেওয়া দরকার তারা কিন্তু শো করতে পারেনি। এটা হচ্ছে বোর্ডের স্ট্যান্ড, বোর্ড এই কারণে বাদ দিয়েছে। তো এই পয়েন্টে বোর্ড এই 12 নম্বর পয়েন্টে যেটা দিয়েছে সেই পয়েন্টটার জন্য কিন্তু এনআরএসদের বোর্ড সুযোগ দিচ্ছে না। এবার ধরুন এনআরএসরা সুপ্রিম কোর্ট থেকে জিতে গেল, এনআরএসদের পক্ষে রায় হলো, সুযোগ পাবে তারা অনলাইন রিক্রুটমেন্টে, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তারা যদি সঠিক তথ্য প্রদান করতে না পারে আবারও। তো এই হচ্ছে ব্যাপার। এখন সমস্যাটা দাঁড়িয়েছে তারা প্রাইভেট স্কুলে মানে পড়িয়ে তারা এনআরএস ডিগ্রি করেছে কি না, বা গভর্নমেন্ট স্কুলে পড়াতে পড়াতে তারা এনআরএস ডিগ্রি করেছে কি না, এটাই নিয়ে সমস্যা দাঁড়িয়েছে। সেটা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই এই মূলত জায়গাটা স্ট্যান্ড করছে এখন। তো কেস স্ট্যাটাস কী আছে, আবার কবে হিয়ারিং, সেটা আমরা দেখে নিই একটু। আজকে যে বেঞ্চে হিয়ারিং ছিল 21/2/2025, অনারেবল মিস্টার জাস্টিস পামি দিগন্তম শ্রী নরসভা অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে সিরিয়াল নম্বর 61 ছিল, কিন্তু প্রথম দিকেই শুনানি হচ্ছে। তো এই বেঞ্চ থেকে চিফ জাস্টিসের ঘরে পাঠানো হয়েছে অন্য বেঞ্চে ট্রান্সফার বা মূল বেঞ্চে ট্রান্সফার করার জন্য। সেই মূল বেঞ্চে বলতে গাভায়ের বেঞ্চে, যেখানে রিভিউ বা মূল মামলার অর্ডার হয়েছিল, সে টেন্টেটিভ ডেট আছে 4/3/2025, মার্চ মাসের 4 তারিখ। এটি কম্পিউটার জেনারেটেড ডেট। তো কজ লিস্ট আসলে তার আগে আমরা জানতে পারবো এই দিন শুনানি হচ্ছে কি না হচ্ছে, সেটা আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। সেই এনওএস ডিএলএফ সম্পর্কিত আজকের হিয়ারিংয়ের এই বিস্তারিত আপডেট বা পশ্চাতে কি সাবমিশন ছিল সেটাও আপনাদেরকে দেখালাম। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা কি আসে জানাবো, বা এর মধ্যে যদি কোনো খবর আসে অবশ্যই আপনাদেরকে জানাবো।